আমেরিকাকে চারপাশ দিয়ে আক্রমণ করার পরিকল্পনার একটা অংশ হিসেবে ইরান নতুন করে আর একটা প্ল্যান সাজাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক আক্রমণগুলোর মূল উদ্দেশ্যই ছিল সেখানে স্থায়ী প্রভাব ধরে রাখা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে মার্কিন প্রভাব মধ্যপ্রাচ্যের বুকে থেকে মূলত তার ডলার পর্যন্তকে এগিয়ে দেওয়া। মধ্যপ্রাচ্যের যে সকল কাজ কারবার মূলত মার্কিন যুক্তরাষ্ট্র করে তার প্রধান কাজই হচ্ছে ডলারাইজেশন প্রক্রিয়াকে প্রতিরোধ করা। আমি অনেকবার বলেছি বা বিভিন্ন সামরিক বিশ্লেষণে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এমনভাবে যেন আপনারা বিষয়টি বুঝতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র তেল গ্যাস দখলের জন্য যুদ্ধ করে না বন্ধুরা, এই তেল গ্যাসের পেছনে রয়েছে প্রচণ্ড রকমের এক অর্থনৈতিক কারিগরি সত্য, আর তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার ট্রানজ্যাকশন সিস্টেম সেটির উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ। সারা বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রার অধিকাংশই ডলার, আপনারা জানেন। এর কারণ কি? ডলার কেন বিশ্ব রিজার্ভ মুদ্রা? এর পরিবর্তে কেন রাশিয়ান রুবল, চাইনিজ ইউয়ান বা অন্য কোনো দেশের মুদ্রা হয় না? ইউরো কেন হয় না? বন্ধুরা, প্রধান রিজার্ভ মুদ্রা হওয়ার কারণ আছে। এর অন্যতম দিক হলো সারা বিশ্ব যে ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে রাখে তার প্রধান কারণ হচ্ছে সাধারণত বিশ্বের অধিকাংশ জ্বালানির মূল্য এই ডলারেই নেয় বা ডলারেই পরিশোধ করে। মধ্যপ্রাচ্য তার অধিকাংশ নেতৃত্বদানকারী ওপেকের সদস্য এবং তারাই বিশ্বে জ্বালানি রপ্তানির হাব নিয়ন্ত্রণ করে থাকে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং প্রত্যেকটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। আর এই সামরিক ঘাঁটি মূলত নিশ্চিত করে ডলারাইজেশন প্রক্রিয়া ঠেকানো এবং ডলারের মাধ্যমে জ্বালানি বিক্রির প্রক্রিয়াটি। আর এখানেই আঘাত করতে চায় ইরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের এই বলয়কে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ডলারের বাইরেও মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানি বিক্রি করতে বাধ্য হবে। আর যেদিন থেকে ডলারের বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানি বিক্রি করতে বাধ্য হবে তার পরদিন থেকে বা তখন থেকেই ডলারাইজেশন প্রক্রিয়ায় গতি পাবে এবং একক মুদ্রা হিসেবে ডলারের রিজার্ভ ধরে রাখা দায় হবে। এবং শুধুমাত্র ডলারেই যে জ্বালানি বিক্রি হবে তা না, স্বর্ণমান থেকে শুরু করে ইউরো, চাইনিজ মুদ্রা, রাশিয়ার মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রায়ও জ্বালানি বিক্রি শুরু করতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তখন ডলারকে আপনি প্রধান জ্বালানির মূল্য পরিশোধের হাতিয়ার হিসেবে আর ব্যবহার করতে পারবেন না। মূলত তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিশ্বব্যাপী সামরিকভাবে নয় অর্থনৈতিকভাবে একেবারে মুখ থুবড়ে পড়বে, আর এটি তার প্রভাবকে 12টা বাজিয়ে দেবে। সুতরাং বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি তার ওই 11টি বা 12টি এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, বা তার অধিক সংখ্যক এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, তার স্টিলথ ফাইটার জেট নয়, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, তার অত্যাধুনিক প্রযুক্তির ফাইটার জেটগুলো নয়। মূলত তার মূল সমস্যা যেখানে সেটি হচ্ছে যেন কোনোভাবেই মধ্যপ্রাচ্য ডলারের বাইরে অন্য কোনো মুদ্রায় জ্বালানি বিক্রি করতে না পারে। এটি প্রবলেমই বললাম, কারণ বর্তমানে এই ব্যাপারটিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র তার ট্রেজারির মাধ্যমে বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। আর এই অর্থনৈতিক অবরোধের প্রধান কাহিনী হচ্ছে কোনোভাবেই যেন ওই দেশে ডলার ঢুকতে না পারে। ডলার ঢুকতে না পারলে সে আন্তর্জাতিক বাণিজ্য ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবে না, এবং এই কারণে মূলত বিভিন্ন দেশের যে সকল ইনকাম করা তাদের নিজস্ব ডলার সেগুলোকে তারা আটকে দিতে পারে বিভিন্ন চ্যানেলে। কারণ এই ডলার আবার পরিশোধ করতে হয় ফেডারেল রিজার্ভ সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ তাদের ঘরেই মূলত নিজেদের মুদ্রাকে গচ্ছিত রাখতে হয়। কোনো কারণে যদি আপনার সাথে মনোমালিন্য হয় ফেডারেল রিজার্ভ সিস্টেম বিভিন্ন অবস্থান থেকে আপনার এই ডলারের রিজার্ভগুলোকে আটকে দিতে পারে। তখন আপনি নিশ্চিতভাবে আপনার নিজের অর্থ অন্যর হাতে দিয়ে ধরা খাবেন। ইতিমধ্যে ইরান এইভাবে ধরা খেয়েছে। তাদের শত শত কোটি ডলার পশ্চিমা বিভিন্ন ব্যাংকে আটকে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে আটকে দিয়েছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এইভাবে রাশিয়ার বিভিন্ন ফান্ড আটকে দেয় পশ্চিমা বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যাংকগুলো। বন্ধুরা, রাশিয়ারও প্রায় 600 কোটি ডলারের মতো আটকে রয়েছে। আর রাশিয়া ইতিমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার এই ফ্রিজকৃত অর্থ যদি কোনোভাবেই পশ্চিমা ব্যাংকগুলো বা পশ্চিমা দেশগুলো ফেরত না দেয় তাহলে এর পরিণতি ভোগ করতে হবে তাদের। রাশিয়ার এই হুঁশিয়ারি মূলত কীভাবে সেটি এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও রাশিয়া সামরিকভাবে এর প্রতিশোধ নিতে পারে। পুরো ন্যাটো থেকে শুরু করে পার্শ্ববর্তী ন্যাটো যে সকল প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তারা তো রাশিয়ার ভয়ে অস্থির। যাই হোক, এটি একটি উদাহরণ মাত্র। তবে ইরান, রাশিয়া, চীন যদি ইচ্ছা করে ডলারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে বড় ধরনের এক আঘাত আনতে পারে সেই ক্ষমতা তাদের রয়েছে। তবে হঠাৎ করে এটি করবে না,
কারণ ভারত এক্ষেত্রে নেতৃত্বদান অবস্থায় থাকলেও ভারত ডিডলারেশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে না মার্কিন চাপের কারণে। এখানে ভারত এবং মার্কিন একটি সমঝোতা রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে যাই ঘটুক না কেন ভারত এশিয়াতে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমেরিকার সহযোগী খেলোয়াড় হিসেবে দাঁড়িয়ে আছে। সুতরাং ব্রিক্সের অভ্যন্তরভাগের মাধ্যমে রাশিয়া, চীন, ইরান যে ব্রিক্সের এই সিস্টেম বা প্রভাবকে কাজে লাগিয়ে ডিডলারেশন প্রক্রিয়াকে এগিয়ে নিতে পারবে তার প্রধান বাধা হবে ভারত। আবার চীনও এক্ষেত্রে খুব বড়ভাবে নেতৃত্ব দিবে না, কারণ মার্কিন ট্রেজারি বন্ডের অধিকাংশই ক্রয় করা চীনের। বন্ধুরা, এখানে যদি কোনোভাবে ডলার মুখ থুবড়ে পড়ে তাহলে চীন প্রতি বছর যে পরিমাণ ইন্টারেস্ট পায় আমেরিকার কাছ থেকে সেটিও মুখ থুবড়ে পড়বে। ট্রিলিয়ন ডলারের উপরে মূলত চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড কিনে রেখেছে। ডলারের বিনিয়োগের মাধ্যমে চীনই হয়ে উঠেছে মার্কিন বাজেটের অন্যতম দাতা। অর্থাৎ আমেরিকার প্রতি বছর যে বাজেট হয় তার অধিকাংশ বড় একটা অংশ আছে চীনের কাছ থেকে। অর্থাৎ আমেরিকা এবং চীন যতই নিজেদের মধ্যে শত্রুতা খেলা খেলুক, দিন শেষে তাদের স্বার্থ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র না পারবে চীনের উপরে কোনোভাবে নিষেধাজ্ঞা দিতে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড মাত্রায় অর্থনৈতিক এবং রাজনৈতিক ভূরাজনৈতিক যাই বলেন না কেন, বিশেষ করে অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে চীনের উপরে নির্ভরশীল। অর্থাৎ চীনের সহযোগিতা ছাড়া বা চীনের ডলার ভিত্তিক ট্রেজারি বন্ড করাই ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট হয় না। সুতরাং এক্ষেত্রে আস্তে আস্তে হয়তো চীন এই ডলার থেকে বের হয়ে আসবে, আর তখনই সম্ভবত চীন, রাশিয়া, ইরান, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলো একটি ডিডলারেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে বহুমাত্রিক বিশ্ব অর্থনীতি তৈরি করতে পারবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য স্থিরভাবে স্থায়ী হবে না। বন্ধুরা, এক্ষেত্রে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব দিয়েছে। ইরানের এই প্রস্তাবগুলো যদি কার্যকরী হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবকে অনেকটা কমিয়ে দেবে। বন্ধুরা, তাই মার্কিন যুক্তরাষ্ট্র যে সুইফট কোডের মাধ্যমে বা সুইফটের মাধ্যমে বিশ্বব্যাপী ট্রানজ্যাকশন সিস্টেমের অবস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দেশগুলোকে বা যাদের উপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করে তাদেরকে বের করে দেয়, সেটি মূলত তারা করে নিজেদের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে। যদি ডিডলারেশন প্রক্রিয়ায় রিজার্ভ মুদ্রা কমে যায় তাহলে আস্তে আস্তে এক্ষেত্রে তাদের প্রভাব নিশ্চিতভাবে হ্রাস পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা উদাহরণ দিয়ে রাখি, কিছু বছর পূর্বেও বা এক দশক পূর্বেও যেখানে আপনার বিশ্বব্যাপী আপনার এই ডলার ভিত্তিক রিজার্ভ মুদ্রার পরিমাণ প্রায় 70%-এর কাছাকাছি ছিল, এখন সেটি 59% এসে ঠেকেছে। অর্থাৎ কয়েক বছরের মধ্যে সেটি 10% কমে গেছে। সময়ের ব্যবধানে এটি আরও কমবে এবং আরও কমবে। বন্ধুরা, ব্রিক্সের অভ্যন্তরে ইরান তাই চাচ্ছে যত দ্রুত সম্ভব জ্বালানি তেল যেন অন্য কোনো মুদ্রায় বিক্রি করা যায় সেই ব্যবস্থা করতে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সেইভাবে বাধ্য করতে। আর সেক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে এখানেই মূলত মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে মার্কিন ডলারের পতনের ইতিহাস। ইরান প্রস্তাব দিচ্ছে যে ব্রিক্স সদস্য দেশগুলো যেন স্থানীয় মুদ্রা ব্যবহারের মাধ্যমে একটি সমন্বিত আর্থিক করিডর গড়ে তুলতে তাদের জাতীয় পেমেন্ট বা অর্থপ্রদান ব্যবস্থাগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে। অর্থাৎ ব্রিক্সভুক্ত যতগুলো দেশ রয়েছে তাদের সিস্টেমগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করলে তারা নিজেদের মুদ্রায় লেনদেন করতে পারবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হোসেন কাশিরি জানিয়েছেন যে চীন, রাশিয়া এবং ইরানের কাছে ইতিমধ্যেই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে। এর ফলে অর্থপ্রদান প্রক্রিয়া দ্রুততর হবে, লেনদেন খরচ কমবে এবং সুইফটের উপর নির্ভরতা এড়ানো সম্ভব হবে। এছাড়া তেহরান বহুপাক্ষিক লেনদেন নিষ্পত্তির একটি বিদ্যমান মডেল হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের কথা তুলে ধরেছেন। তবে সামগ্রিক ব্রিক্স করিডর বিষয়টি এখনও একটি প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এটি এখনও কোনো পূর্ণাঙ্গ বা সমন্বিত ব্যবস্থায় রূপ নেয়নি। তবে ভবিষ্যতে এটি যদি সমন্বিত ব্যবস্থায় রূপ নেয় এবং নিজেদের মধ্যে সিস্টেমগুলোকে তারা ইন্টিগ্রেশন করে, তাহলে ভবিষ্যতে ডলার ভিত্তিক লেনদেন ব্যবস্থায় নিয়ে নিজেরাই একটি পেমেন্ট সিস্টেম গড়ে তুলতে পারবে, যেটি ব্রিক্সের সকল সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণভাবে একটি বিশ্বের অন্যতম নয়, সুইফটের পরেই আরও বৃহত্তর একটি পেমেন্ট সিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এটি মূলত শুরু হবে ডিডলারেশন প্রক্রিয়ার কার্যকরী প্রথম ধাপ। আপনারা কি মনে করেন এর মাধ্যমে কি বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।